রোজভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছিলেন, টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে 26শে ফেব্রুয়ারি 2024 থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির নামে একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। সেখানে সমস্ত আবেদনকারীকে অনলাইনে আমানতের সার্টিফিকেট ও পরিচয়পত্র সহ আবেদন করতে হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। ইতিমধ্যে এই ফর্ম ফিল আপের পদ্ধতিটি বহুবার পরিবর্তন করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন হয়েছে ও নতুনভাবে কিভাবে আবেদন করতে হয় ও কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যদি রোজভ্যালি কোম্পানিতে টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। রোজভ্যালির আমানতের টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদনের জন্য আমাদের চলে যেতে হবে হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট rozevalleyadc.com। এখানে আসার পর উপরের ডান দিকে আপলোড সার্টিফিকেট অপশানটি আমরা দেখতে পাবো। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আমরা এই ফর্মটি দেখতে পাবো। তো ফর্মের প্রথমেই রয়েছে আপলোড সার্টিফিকেট। তো প্রথমে তিনটি অপশান রয়েছে, যেখানে উল্লেখ রয়েছে ইনভেস্টার, নমিনি ও আদার্স। তো যদি ইনভেস্টার বা আমানতকারী যদি বেঁচে থাকে তাহলে এখানে ইনভেস্টার অপশানটি সিলেক্ট করতে হবে এবং তার নামেই এই আবেদনটি করতে হবে। এবং যদি তিনি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে তার যে নমিনি রয়েছে সেই নমিনি ফর্ম ফিল আপ যদি করে থাকে তাহলে এই নমিনি অপশানে ক্লিক করতে হবে। এবং আদার্স বলে যে অপশানটি রয়েছে, দুটি ক্ষেত্রে যদি না হয় তাহলে তৃতীয় কোনো ব্যক্তি যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে আদার্স অপশানটি সিলেক্ট করতে হবে। ঠিক তারপরেই রয়েছে নেম অফ দ্য ইনভেস্টার। এখানে কোম্পানির নেম সিলেক্ট করতে হবে। তো কোম্পানির নেমের ক্ষেত্রে রোজভ্যালিতে অনেকগুলি কোম্পানি রয়েছে। তো তার মধ্যে থেকে কোন কোম্পানিতে টাকা রাখা হয়েছে সেটি সিলেক্ট করতে হবে। কোন কোম্পানিতে টাকা রেখেছে সেটি জানতে হলে আমাদেরকে দেখে নিতে হবে তার সার্টিফিকেটটি। সার্টিফিকেটের এই অংশে দেখলেই বোঝা যাবে যে কোন কোম্পানিতে তার টাকাটি রাখা আছে এবং এক্ষেত্রে এখানেও লেখা থাকবে যে তিনি কোথায় টাকাটি রেখেছেন। তো এটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরেই রয়েছে ফার্স্ট ইনভেস্টার, অর্থাৎ আমানতকারীর নাম, যিনি আবেদন করছে তার নাম, বয়স, এখানে জেন্ডার মেল ফিমেল এবং আদার্স। এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ইমেল আইডি দিতে পারেন নাও দিতে পারেন। নেক্সট ভেরিফাই করতে হবে। তারপরে রয়েছে আইডেন্টি টাইপ। তো এখানে আইডেন্টি টাইপের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এইসব যে কোনো একটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরেই পাশে এরকম একটি বক্স খুলে যাবে। এই অংশে আধার কার্ডের নম্বর, যদি আধার কার্ড সিলেক্ট করে থাকি, যদি ভোটার কার্ড সিলেক্ট করি তাহলে ভোটার কার্ডের নম্বর, এবং যদি অন্য ডকুমেন্টস সিলেক্ট করি তো সেই ডকুমেন্টসের এখানে তার নম্বরটি দিতে হবে। তারপরেই রয়েছে সেকেন্ড ইনভেস্টার বা জয়েন্ট হোল্ডার, যদি থেকে থাকে তাহলে তার নামটি এখানে দিতে হবে। তো যদি জয়েন্ট হোল্ডার থেকে থাকে সেটি বোঝার জন্য আমাদেরকে আবার সার্টিফিকেটটি দেখতে হবে। তো সার্টিফিকেটের ঠিক এই অংশে লেখা রয়েছে নেম অফ জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট। এখানে যদি কোনো নাম থেকে থাকে তাহলে সেই নামটি সেকেন্ড ইনভেস্টারের ক্ষেত্রে উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে এজ, সেকেন্ড ইনভেস্টারের বয়স কত সেটা দিতে হবে, তিনি ছেলে মেয়ে নাকি অন্য কিছু সেটা এখানে দিতে হবে। এবং আবার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এবং আইডেন্টি টাইপের ক্ষেত্রেও আবার সেকেন্ড ইনভেস্টারের আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে সেগুলোকে এখানে দিতে হবে। ঠিক এখানে দেওয়ার পরেই পাশে আরও একটি বক্স খুলে যাবে। এই বক্সে ওই যে আইডেন্টি কার্ডের বা যে আইডেন্টিটি টাইপের সিলেক্ট করা হয়েছে তার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। নেক্সট তারপরেই রয়েছে আবেদনকারীর বাবার নাম এখানে দিতে হবে। তারপরে রয়েছে অ্যাড্রেস, তারপরে স্ট্রিট অর্থাৎ তার গ্রামের নাম, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন বা থানা, স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং পিনকোড দিতে হবে।
ঠিক তারপরেই রয়েছে নেম অফ ব্যাংক অফ ইনভেস্টর, আমানতকারী কোন ব্যাংকের অ্যাকাউন্টে তিনি তার টাকাটি নিতে চান সেই ব্যাংকের নামটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলি ব্যাংকের নাম রয়েছে, এর মধ্যে থেকে তিনি যেটি দিতে চাইছেন সেটিকে সিলেক্ট করতে হবে। নেক্সট রয়েছে নেম অফ দ্য ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের বা কোন শাখার বইটি তিনি দিতে চাইছেন সেই শাখার নাম। নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, তিনি কোন শাখার বইটি দিচ্ছেন তার কোডটি এখানে দিতে হবে। এটি আমরা বইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেকে আমরা এটি পেয়ে যাব। তারপরেই রয়েছে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, তো এখানে তার অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। এখানে দিতে হবে MICR কোড অফ দ্য ব্যাংক, তারপরেই দিতে হবে IFSC কোড, যেটি আমরা ব্যাংকের প্রথম পাতা বা ক্যান্সেল চেকের মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক তার নিচের দিকে এলে দেখতে পাবো ডিটেলস অফ ইনভেস্টমেন্টস, তো এখানে তা আমানতকারীর যে সার্টিফিকেটটি রয়েছে বা বন্ডটি রয়েছে সেই বন্ডের ডিটেলসটি এখানে দিতে হবে। তো এখানে উল্লেখ করা প্রয়োজন একটি বন্ডের জন্য একবারই আবেদন হবে এবং দ্বিতীয় যদি কোনো বন্ড বা সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তাকে আবার পুনরায় একইভাবে আবেদন করতে হবে। তারপরেই রয়েছে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর বা বন্ড নম্বর, তো এই বন্ড নম্বরটি পাবো। বন্ড নাম্বারটি বা সার্টিফিকেট নাম্বারটি পেতে গেলে আমাদেরকে সার্টিফিকেটটা আগে দেখে নিতে হবে। এখানে সার্টিফিকেট নাম্বার বলে লেখা থাকে না, লেখা থাকে বুকিং ফর্ম নাম্বার। এখানে একটি নাম্বার থাকে, সেই নাম্বারটি হচ্ছে সার্টিফিকেটের নাম্বার। তো এই নাম্বারটি আমরা এখানে ইনপুট করব। এরপরে রয়েছে নেমস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, তো সার্টিফিকেটে আমানতকারীর নাম এখানে ইনপুট করতে হবে। তারপরে রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট, এই ডেট অফ ইনভেস্টমেন্টের ডেটটি জানতে হলে আমাদেরকে আবারও সার্টিফিকেটটি দেখে নিতে হবে। সার্টিফিকেটের বুকিং ডেটটাই হচ্ছে ইনভেস্টমেন্টের ডেট, তো এই ডেটটি আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপরে রয়েছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এখানে কত টাকা দিয়ে সার্টিফিকেটটি করা হয়েছিল বা তখন কত টাকা তিনি কোম্পানিতে জমা করেছিলেন সেই টাকার পরিমাণটি এখানে উল্লেখ করতে হবে। ডেট অফ ম্যাচুরিটি, তাকে কত তারিখে বা কোন ডেটে টাকাটি ফেরত দেওয়া হবে বলা হয়েছিল সেটিও সার্টিফিকেটে উল্লেখ থাকে, সেটি দেখে নিতে হবে। এই ডেটটিই হচ্ছে ম্যাচুরিটি ডেট, তো এই ডেটটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। সার্টিফিকেটের ওই ডেটটি, ডেট অফ ম্যাচুরিটি এখানে ইনপুট করতে হবে। এখানে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার বেরিয়ে যাবে এবং সেই ক্যালেন্ডার থেকেই আমাকে ডেটটি সিলেক্ট করে দিতে হবে। নেক্সট রয়েছে অ্যামাউন্ট অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ অ্যানি, এখানে বলতে চাইছে আপনি কোনো টাকা কোম্পানির থেকে পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে তার অ্যামাউন্টটি এখানে দিতে হবে। নেক্সট রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট অফ ক্লেম, আপনি কত টাকা পাবেন বা পাওয়ার কথা ছিল, আপনি যে টাকাটি জমা করেছিলেন তার বিনিময়ে আপনাকে কত টাকা দেওয়া হবে বলা হয়েছিল, তো এটিও সার্টিফিকেটে উল্লেখ থাকে। সার্টিফিকেটের ঠিক এই অংশে রয়েছে কত টাকা আপনাকে দেওয়ার কথা ছিল, অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি কত পাবেন সেটি এখানে উল্লেখ রয়েছে, তো এই অ্যামাউন্টটি এখানে ইনপুট করতে হবে। নেক্সট রয়েছে অ্যামাউন্ট ইন্টার টু গেট, আপনি কত টাকার প্রাপ্যদার, আপনি কোম্পানিতে কত টাকা দিয়েছিলেন এবং কত টাকা পাওয়ার জন্য আবেদন করছেন। তো এখানে একটি বলে রাখি, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকার বেশি কোম্পানি দিচ্ছে না। কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী আপনি যে টাকাটি জমা করেছেন বা ইনভেস্ট করেছেন সেই টাকার বেশি অ্যামাউন্ট আপনাকে দেবে না। তো এখানে আপনি সেই টাকার বেশি অ্যামাউন্ট আপনি এখানে দিতে পারবেন না, তো আপনি যে টাকাটি ইনভেস্ট অ্যামাউন্টে দেবেন সেই সমপরিমাণের টাকাটি এই ইন্টার টু গেট এখানেই দিতে হবে। নেক্সট কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে ক্লিক করার সাথে সাথে নিচে ডকুমেন্টস আপলোডের জন্য একটি ফর্ম আবার খুলে যাবে, তো এখানে আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য আমাদেরকে অরিজিনাল সার্টিফিকেট, যদি কারোর কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে অফিসের মধ্যে যদি তিনি জমা দিয়ে থাকেন তার সার্টিফিকেটটি, তাহলে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার লাগবে, অরিজিনাল আইডেন্টি প্রুফ লাগবে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলির মধ্যে যে কোনো একটি লাগবে এবং তিনি একাধিক ডকুমেন্টসও আপলোড করতে পারে এবং লাগবে ব্যাংকের পাসবই এবং ক্যান্সেল চেক। আর যদি কোনো ব্যক্তির ডকুমেন্টের সঙ্গে সার্টিফিকেটের নামের ভুল থেকে থাকে সেক্ষেত্রে তাহলে তাকে কোর্টের এফিডেভিট বা NOC দিতে হবে। তো আমরা সমস্ত ডকুমেন্টসগুলি
আলাদা আলাদাভাবে স্ক্যান করে নেব এবং সেভ করব। এখানে উল্লেখিত যে ডকুমেন্টসগুলি চেয়েছে এগুলির মধ্যে আমাদের অনেকগুলো থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি কারোর ক্ষেত্রে না থেকে থাকে তাহলে বাদও দেওয়া যাবে না। সেক্ষেত্রে কয়েকটি প্রসেস রয়েছে। যদি কোনো ব্যক্তির কাছে অরিজিনাল সার্টিফিকেট থেকে থাকে তাহলে তিনি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন না। সেক্ষেত্রে তিনি তার অরিজিনাল সার্টিফিকেটটি অ্যাকনলেজমেন্ট নাম্বারের ক্ষেত্রে সাবমিট করতে হবে। এবং যদি 3 নম্বরের যে অপশানটি রয়েছে আধার কার্ডে আপলোড করে তাহলে 4 নম্বরে তিনি তার ভোটার কার্ডটিও আপলোড করতে পারেন। অনেকের কাছে ব্যাংকের পাসবই থাকলেও প্রত্যেকের কাছে ক্যান্সেল চেক থাকে না। সেক্ষেত্রে আপলোডের সময় ব্যাংকের পাসবইটি 2 জায়গায় আপলোড করে দেবেন, তাতে কোনো সমস্যাই হবে না। এবং যদি কোনো ব্যক্তির কাছে কোর্ট এফিডেভিট না লাগে তাহলে তিনি এই অংশটি ফাঁকা রাখতেই পারেন, এই ডকুমেন্টসটি আপলোড না করলেও চলে যাবে। তো আমরা এক একটি করে ডকুমেন্টস আপলোড করে দেখিয়ে দেবো। চুজ ফাইলে ক্লিক করলে ডকুমেন্টস আপলোডের জন্য অপশান খুলে যাবে। ডকুমেন্টসটি সিলেক্ট করে আপলোড করব। আপলোড করার সাথে সাথে পাশের এই ঘরটি নীল রঙের হয়ে যাবে। আমরা তারপরে আপলোড অপশানে ক্লিক করব। আপলোড করার সাথে সাথে পাশেই সবুজ রঙের একটি টিক চিহ্ন উঠে যাবে। এভাবে একে একে আমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নেব। আপলোড করার সময় খেয়াল রাখতে হবে ডকুমেন্টসের যে নামগুলো দেওয়া রয়েছে সেগুলির মধ্যে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার যেন না থাকে, যেমন হ্যাশট্যাগ বা স্টার মার্কস এগুলো যেন না থাকে। সেক্ষেত্রে তাহলে আপলোড নেবে না। একে একে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে আমরা নিচের দিকে সাবমিট অপশানটি দেখতে পাবো। সাবমিটটি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমরা উপরের দিকে দেখতে পাবো ইনভেস্টর সেভ সাকসেসফুলি অপশানটি চলে এসেছে। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরেই ফর্মটি প্রথমে যেমন ছিল তেমনটি হয়ে গিয়েছে। এখানে আমরা কোনো অ্যাকনলেজমেন্ট নাম্বার কিংবা সাবমিট হয়েছে তার কোনো প্রমাণ পাবো না। সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি পেতে হলে ইনভেস্টার্স অপশানে যেতে হবে। ইনভেস্টারে ক্লিক করলে এই ফর্মটি ওপেন হবে। ইন্টার সার্টিফিকেট নাম্বারে সার্টিফিকেটের নম্বরটি ইনপুট করতে হবে। ঠিক তারপরেই আর ইউ হিউম্যান ভেরিফাই করার জন্য দুটি সংখ্যাকে যোগ বা বিয়োগ করতে বলবে। সেটি করার পরে আমরা এই অপশানে এটিকে বসিয়ে দেব। দেওয়ার পরে ঠিক পাশেই ঠিক চিহ্ন উঠে যাবে। যাওয়ার পরেই সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে ইনভেস্টর নেম, এখানে তার সার্টিফিকেটের নাম্বার এবং এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দেখতে পাবো। এটিকে আমরা পরবর্তী সময়ের চেকিং এর জন্য প্রিন্ট আউট করে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় ভারত।